প্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদেরকে স্বাগতম। আমি মুস্তাকিম আবির। আজকে আমি আপনাদেরকে বাঁশির সাথে পরিচয় করিয়ে দিব। বাদ্যযন্ত্রের ইতিহাস শুরু হয়েছে আজ থেকে প্রায় ৬৭,০০০ বছর আগে। সঙ্গীতের স্কলারদের মতে বাদ্যযন্ত্রের মধ্যে বাঁশি সবচেয়ে প্রাচীন। আমরা সবার প্রথমে বাঁশির প্রকারভেদ, সঙ্গীত যন্ত্র বাদ্যযন্ত্রের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বাদ্যযন্ত্রের যে বিদ্যা তাকে বলা হয় অর্গানোলজি। অর্গানোলজি অনুযায়ী বাদ্যযন্ত্রের ৫টি প্রকারভেদ রয়েছে। সেই ৫টি প্রকারের মধ্যে প্রথমটি হচ্ছে ইডিওফোন। ইডিওফোন হচ্ছে এমন যন্ত্র যা নিজের দেহ থেকেই নিজের শব্দ তৈরি করতে পারে, শব্দ উৎপাদন করতে পারে। যেমন আমরা যদি তালি দেই, তাহলে আমাদের তালিটাই আমাদের হাত দুটোই তখন বাদ্যযন্ত্রে রূপান্তরিত হয়। দ্বিতীয়টি মেমব্রেনোফোন। মেমব্রেন বলতে একটা ঝিল্লিকে বোঝানো হয়, যে বাদ্যযন্ত্রের ভেতরটা থাকে ফাঁপা, ওপরটা যে কোনো ধরনের চামড়া দিয়ে মোড়ানো থাকে, যেমন তবলা। এরপর আসছে এয়ারোফোন, যে সমস্ত যন্ত্র বাতাসের মাধ্যমে বাজে, যেমন বাঁশি। চতুর্থটি কর্ডোফোন। কর্ড মানে আমরা সবাই বুঝি তার, যে সমস্ত যন্ত্র তারকে আঘাত করার মাধ্যমে শব্দ উৎপাদন করে সেগুলো কর্ডোফোন। এবং শেষটি হচ্ছে ইলেকট্রোফোন। ইলেকট্রোফোন হচ্ছে যেই ধরনের যন্ত্র ইলেকট্রিক্যালি শব্দ উৎপাদন করে, অথবা এমনিতেই শব্দ উৎপাদন করার পরে সেটাকে ইলেকট্রনিক্সের মাধ্যমে অ্যামপ্লিফাই করা হয়। তো আমাদের বাঁশি হচ্ছে এয়ারোফোন শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখন জিজ্ঞেস করতে পারি, বাঁশি কী? বাঁশি হচ্ছে এমন একটি বায়ুনির্ভর বাদ্যযন্ত্র যা ফুঁ দিয়ে বাজাতে হয়। বাঁশি নল দিয়ে তৈরি হয় এবং এতে বিশেষ কিছু ছিদ্র থাকে যা দিয়ে সুর নিয়ন্ত্রণ করা হয়। বাঁশি সাধারণত দু ধরনের হয়ে থাকে। যেমন আমার হাতে যে বাঁশিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রান্সভার্স ফ্লুট অথবা সাইড ব্লোন ফ্লুট, অর্থাৎ এই বাঁশিটাকে আমরা পাশ থেকে ফু দিয়ে বাজাই এইভাবে। আচ্ছা, এই ধরনের বাঁশি ইউরোপে এবং ওয়েস্টার্ন দেশগুলোতে, পশ্চিমের দেশগুলোতে অর্কেস্ট্রাল ফ্লুট হিসেবে ব্যবহার হয়। এবং সেই বাঁশিগুলোতে মেকানিক্যাল কিজ থাকে অনেকগুলো। যেমন আমাদের এখানে যেমন কোনো বাটন থাকে না বা কিজ থাকে না, ওগুলোতে কিজ দেয়া থাকে। বাঁশিতে সাধারণত, আমাদের দেশীয় বাঁশিতে সাধারণত একটা সময়ে ফোক কিংবা পল্লীগীতি বাজানো হতো, কিংবা কণ্ঠসঙ্গীতের পাশাপাশি রেখে বাঁশিকে বাজানো হতো। কিন্তু মূলত বাঁশি প্রধানত একটি লিড ইনস্ট্রুমেন্ট হিসেবে কখনোই বাজানো হতো না। বাঁশির উৎপত্তি শুরু হয় বিশ্বের 3টে আলাদা আলাদা জায়গা থেকে। প্রাচীন গ্রিস, চায়না এবং প্রাচীন ভারতে বাঁশির প্রথম উৎপত্তি হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে বাঁশির যেই সাইড ব্লোন যেই ভার্সন, অর্থাৎ আমরা যে পাশ থেকে ফু দিয়ে যে বাঁশিটা তৈরি করি, যে বাঁশিটা আপনারা আমার হাতে দেখছেন, এই বাঁশিটা শুধুমাত্র ভারতেই পাওয়া যেত। এবং যেটাকে পিপলস ফ্লুট বলে, অর্থাৎ সামনে এইভাবে সামনে ফু দিয়ে বাজাতে হয়, সেই বাঁশিটা 3টা দেশেই পাওয়া যেত। আরও মজার ব্যাপার সেটা হচ্ছে যে প্রাচীন ভারতে যে বাঁশির উৎপত্তি হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত বাঁশির খুব একটা বদল ঘটেনি। আমরা বাঁশিটাকে এখন যেমন দেখতে পাচ্ছি, বলা যায় যে আজ থেকে আরও 30,000 বা 40,000 বছর আগে বাঁশির চেহারাটা ঠিক এমনই ছিল। চায়নাতে বাঁশির একটা ভিন্ন ধরনের বাঁশি তৈরি হয়, যেটাকে ডিজি বলে, যেই বাঁশিটার নাম। সেই বাঁশিকে ধরে নেওয়া হয় যে এই বাঁশিটা মূলত চায়না থেকে উৎপন্ন হয়নি, কিন্তু এই বাঁশিটা ভারত থেকে কিংবা মধ্য এশিয়া থেকে এটার বিবর্তন ঘটে এটা চায়নাতে গেছে, যদিও এটা নিশ্চিত করে বলা যায় না। তবে 10ম শতাব্দীতে ভারত থেকে, মুসলিম শাসনের সময় ভারত থেকে ভারতীয় বাঁশিটা বাইজেন্টাইন এম্পায়ারে তখন যায়। এবং বাইজেন্টাইনে যাওয়ার পর সেখান থেকেই সমস্ত ইউরোপে এই ট্রান্সভার্স ফ্লুট, বা আমরা যেটাকে পাশ থেকে ফু দেয়া যে বাঁশি, সাইড ব্লোন যে বাঁশি, সেই বাঁশিটা ইউরোপে জনপ্রিয় হয়। এবং সেখান থেকেই ধরে নেওয়া হয় যে পরবর্তী সময় অর্কেস্ট্রাল ফ্লুট এসেছে। একটা সময়ে বাঁশিতে
কণ্ঠসঙ্গীত এবং ফোক বা পল্লী গীতিতেই শুধু বাঁশি বাজানো হতো এবং বাঁশিকে একটা ফোক ইনস্ট্রুমেন্ট হিসেবে ধরা হতো। কিন্তু পরবর্তী সময়ে পণ্ডিত পান্নালাল ঘোষ গত শতাব্দীর শুরুর দিকে বাঁশিকে একটা ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় সঙ্গীতের উপযোগী করে তৈরি করেন এবং শাস্ত্রীয় সঙ্গীতের জন্য তিনি বাঁশির সাথে প্র্যাকটিস করেন, অনুশীলন করেন। এবং এর পরবর্তীতে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির বাজন শৈলী এবং বাঁশির যেই পারফরমেন্স তাকে অন্য এক মর্যাদায় নিয়ে যান এবং এখনও পর্যন্ত পৃথিবীতে যতজন বাজাচ্ছেন বাঁশি, আমরা মনে করি যে বাঁশি শুধুমাত্র ফোক ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে না, বরং বাঁশিকে শাস্ত্রীয় সঙ্গীতের মূল যন্ত্র হিসেবেও ইদানিং ব্যবহার করা হচ্ছে। এবার আলোচনায় আসব বাঁশ এবং বাঁশির দেহতত্ত্ব নিয়ে। বাঁশি বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের হাতে যে বাঁশি, এই বাঁশিতে সুর নিয়ন্ত্রণ করার জন্য 6টি ছিদ্র রয়েছে। সাধারণত বাঁশিতে 6টি ছিদ্রই থাকে, তবে কিছু কিছু বাঁশিতে কখনো কখনো 7টি ছিদ্র দেখা যায়, যেটা পণ্ডিত পান্নালাল ঘোষ তার মতো করে তৈরি করেছিলেন। যেমন এই বাঁশির নিচে আমার 7ম ছিদ্র আছে। এবং কর্ণাটিক যেই বাঁশি, কর্ণাটকের দক্ষিণ ভারতীয় বাঁশিতে 8টি ছিদ্রও থাকে। এবং আমার বাঁশিতে আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন আমার বাঁশিতে আমার বৃদ্ধাঙ্গুলের নিচে, উপরের হাতের বৃদ্ধাঙ্গুলের নিচে একটা এক্সট্রা ছিদ্র আছে, যেই ছিদ্রতে আমরা চাইলে কিছু কিছু বাঁশির কারুকাজ করতে পারি। তো ইদানিং দেখা যাচ্ছে যে বাঁশি শুধুমাত্র বাঁশ দিয়ে নয়, বরং বিভিন্ন ধরনের উপাদান দিয়ে বাঁশি তৈরি হয়। যেমন হাতির দাঁত দিয়ে বাঁশি তৈরি করে, কেউ কাঠ দিয়ে বাঁশি তৈরি করে। কাঠের বাঁশি আমরা আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ডের দিকে বা কেল্টিক বাঁশিগুলো কাঠ দিয়েই তৈরি হয় সাধারণত। লোহা দিয়ে বাঁশি তৈরি করে, আবার ইদানিং দেখা যাচ্ছে গ্লাস দিয়েও বাঁশি তৈরি হয়। বাঁশিতে সাধারণত 2টি 2.5টির মতো অক্টেভ পাওয়া যায়। আমার হাতে যে বাঁশিটি, এই বাঁশিটির বাঁশ এসেছে হিমালয়ের পাদদেশ থেকে। পাহাড়ের উপরে প্রচণ্ড বৃষ্টি যেখানে হয়, পাহাড়ের প্রায় 11,000 ফুট উঁচুতে এই ধরনের বাঁশ তৈরি হয়। এই ধরনের বাঁশ সাধারণত এই ধরনের বাঁশের যেই জোড়া থাকে, সেই জোড়া অনেকটা দূরে দূরে থাকে এবং বাঁশের একটা লম্বা অংশ জুড়ে, পুরোটা জায়গা জুড়ে ফাঁপা থাকে, যার কারণে এই বাঁশ দিয়ে এই ধরনের বাঁশগুলো দিয়ে বাঁশি তৈরি করা হয়। এই ধরনের বাঁশগুলো সাধারণত পাহাড়ি অঞ্চলে তৈরি হয়, যেমন আসাম, মণিপুর, ভারতের উত্তর পূর্বে এবং ভারতের পশ্চিমে কেরালার দিকে, এবং আমাদের দেশে চট্টগ্রামেও এই ধরনের কিছু কিছু বাঁশ তৈরি হয়। এরপরে আসি বাঁশি কিভাবে তৈরি করে তা নিয়ে। বাঁশিকে প্রথমে সিজনিং করা হয়। এই বাঁশটাকে গাছ থেকে কেটে নিয়ে আসার পরে এই বাঁশটাকে প্রথমে এই বাঁশের যেই সাইজ, বাঁশির সাইজ অনুযায়ী বাঁশগুলোকে কাটা হয়, কেটে এগুলোকে শুকানো হয় এবং শুকানোর পরে এদেরকে প্রাকৃতিক তেলের মধ্যে চুবিয়ে রাখা হয়। দীর্ঘদিন একে সিজনিং করার পরে এই বাঁশগুলোর যেই সাইজের বা যেই স্কেলের বাঁশি, সেই স্কেল অনুযায়ী এদের যেখানে যেখানে ছিদ্র করা হবে সেগুলোতে দাগ দেয়া হয়, সেগুলোকে মার্ক করা হয় এবং পরবর্তীতে লোহা গরম করে এই বাঁশকে ছিদ্র করা হয়। সাধারণত আধুনিক যে সিস্টেমগুলো আছে, ড্রিলিং কিংবা অন্য ধরনের ছিদ্র করার যে পদ্ধতি আছে, সেগুলোকে অ্যাভয়েড করা হয়, কারণ ধরে নেওয়া হয় যে ড্রিলিং পদ্ধতিতে বাঁশিকে ছিদ্র করতে গেলে বাঁশ ফেটে যেতে পারে বা বাঁশ ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে লোহা গরম করেই ব্যবহার করা হয়। বাঁশির আমাদের যেই পুরুত্ব, বাঁশির দেয়ালের যেই পুরুত্ব, এই পুরুত্বের উপর নির্ভর করে আমার বাঁশের টোনাল কোয়ালিটি কেমন হবে। যেমন সাধারণত পাতলা বাঁশিতে যেটা হয়, আওয়াজ অনেক খোলা বাজে, আর একটু পুরু দেয়ালের যে বাঁশি, সেই বাঁশিগুলোতে আওয়াজটা একটু গম্ভীর হয়। বাঁশি বানানো শেষ হয়ে গেলে বাঁশির সাইডগুলোতে কিংবা মাঝখানগুলোতে সৌন্দর্যের জন্য কিছু সুতা লাগানো হয়, যেটা আমার এখানে নেই, খুব অল্প একটু আছে, তবে সাধারণত বাঁশি সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।